আপনার সম্পত্তি যদি অন্য কারো নামে খারিজ হয়ে যায় তখন আপনি কি করবেন? মনে করেন আপনার 50% একটি জমি আছে, অর্থাৎ 50 ডিসিমেল একটি জমি আপনার আছে। ওই জমিটা আপনি নিয়মিত খাজনা দিয়ে আসতেছেন অনেক বছর ধরে, কিন্তু এখন আপনি খাজনা দিতে গেছেন, বলতেছে যে আপনার সম্পত্তি আপনার থেকে আর খাজনা নিবে না, এই সম্পত্তিটা অন্য একজন খারিজ করে নিয়ে গেছে। অথবা এরকমও বলতে পারে যে আপনার 50% সম্পত্তি এখান থেকে 30% খারিজ করে নিয়ে গেছে, 20% আপনার আছে, আপনি চাইলে 20% খাজনা দিতে পারেন। যদি এরকম অবস্থা হয় তাহলে আপনি কি করবেন? সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন। আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয়। যদি আপনার সম্পত্তি অন্য কেউ খারিজ করে নিয়ে যায় তখন আপনার করণীয় হচ্ছে তফসিল অফিস অর্থাৎ ইউনিয়ন ভূমি অফিস অথবা সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিল্যান্ড অফিস থেকে আপনি যে কোনো অফিস থেকে আপনি একটি খারিজের খসড়া কপি সংগ্রহ করবেন। অর্থাৎ তাদের কাছে বলবেন যে তারা যেন কার নামে খারিজটা হয়েছে, কোন ব্যক্তি খারিজটা নিছে, তার খারিজের একটা খসড়া কপি আপনাকে লিখে দেয়। তখন তারা আপনাকে একটা খারিজের খসড়া কপি লিখে দিবে, আর আপনি ওই খসড়া কপি দেখে আপনি নিশ্চিত হইবেন যে কোন ব্যক্তি আপনার সম্পত্তিটা খারিজ করে নিয়ে গেছে। এখন আপনার করণীয় হচ্ছে যে ব্যক্তি আপনার সম্পত্তি খারিজ করে নিয়ে গেছে তাকে বিবাদী বানিয়ে এবং আপনি নিজে বাদী হয়ে একটি মিসকেস সহকারী কমিশনার বরাবর অর্থাৎ এসিল্যান্ডের বরাবর একটি মিসকেস দাখিল করা। ওই মিসকেস যদি আপনি নিজে না করতে পারেন তাহলে যারা জানে বুঝে অর্থাৎ কোনো একটা আইনজীবীর আপনি হেল্প নিতে পারেন। তখন এসিল্যান্ড স্যার কী করবেন, আপনার মিসকেসটা গ্রহণ করবেন এবং আপনাদেরকে একটি শুনানি, আপনাদেরকে সর্বপ্রথম তারা সমন পাঠাবে বিবাদীর বরাবর। সমন অর্থাৎ তাদের কাছে নোটিশ করবে যে আপনার খারিজের বিরুদ্ধে একটি মিসকেস করা হয়েছে, আপনি এত তারিখে আপনি আপনার সকল কাগজপত্র নিয়ে আপনি উপস্থিত হন। তখন আপনাকেও ওই তারিখে উপস্থিত থাকতে বলবে, অর্থাৎ একটি শুনানির ডেট করবে। ওই ডেটের মধ্যে বাদী এবং বিবাদী দোনো পক্ষ উপস্থিত থাকতে হবে। আর উপস্থিত থাকার পর আপনার যাবতীয় কাগজপত্র, আপনি পিছন থেকে আপনি কিভাবে মালিক হয়েছেন, যদি আপনার খরিদা সম্পত্তি হয় অর্থাৎ আপনি 10 বছর 20 বছর আগে সম্পত্তিটা কিনছেন, কিনে হইলে আপনার দলিল কার কাছ থেকে কিনছেন, তার পর্চা, তার রেকর্ড, যাবতীয় সে কীভাবে মালিক ছিল, মালিককে আপনার কাছে বিক্রি করছে, ওই যাবতীয় কাগজ পূর্ব থেকে এখন পর্যন্ত কিভাবে মালিকানা আসছে ওই টাকা চেন মিলিয়ে আপনাকে নিয়ে যেতে হবে। অথবা আপনার যদি পৈতৃক সম্পত্তি হয় অর্থাৎ আপনার বাপ দাদার কারণে অথবা পূর্বপুরুষের সম্পত্তি, তাদের নামে SARS রেকর্ড এবং তাদের কাছ থেকে পালাক্রমে ওয়ারিশ ক্রমে আপনি মালিক হয়েছেন, ওই ওয়ারিশের চেন মিলে আপনাকে নিয়ে যেতে হইব। আপনি যদি নিজে না বুঝেন তাহলে কোনো একটা আইনজীবী অথবা যে বুঝে তাদের কাছ থেকে আপনি সম্পূর্ণ জেনে বুঝে অর্থাৎ তাদের কাছে একটু হেল্প নিয়ে অথবা তাদেরকে সাথে নিয়ে আপনি যেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সম্পূর্ণ আপনি A to Z শুনানির দিন আপনি এসিল্যান্ডকে ওই কাগজপত্র বুঝাইতে হইবে যে আপনার জায়গাটা আপনি প্রাপ্য, এটা আপনি উপযুক্ত জেনুইনভাবে আপনি মালিক। তখন এসিল্যান্ড স্যার সকল কাগজপত্র পরিচালনা করে যদি আপনার কাগজপত্র সঠিক হয় তখন সে ওই সম্পত্তিটা ওই খারিজটা ওনার বাতিল করে দিবে, অর্থাৎ এই জোটটা আবার খালি করে দিবে। খালি করে দিয়ে আপনাকে নতুন করে খারিজ করার জন্য সে পারমিশন দিবে এবং কি আপনি তখন নতুন করে আপনার সম্পত্তি আপনি খারিজ করে নিতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনার এই সম্পত্তি সে কোনো সমাধান দিল না, অর্থাৎ পূর্বে খারিজটা বহাল রাখছে, আপনি কোনো প্রতিকার এখান থেকে পাননি, তখন সে একটি রায় দিবে যে পূর্বের খারিজটা সে বহাল রাখবে। তখন এসিল্যান্ডের ওই রায়ের প্রেক্ষিতে আপনি 30 দিনের মধ্যে সাথে আপনি ADM কোর্টের মধ্যে আপিল করতে হবে। ওইখানে আপনি আপিলকে যখন করবেন সেম ওই যার নামে খারিজটা হয়েছিল তাকে বিবাদী করে সেম কাগজপত্রে আপনি ওইখানে ADM কোর্টে আপনি আপিল করবেন। আপিল করার পর ADM স্যার সেম পুনরায় ওই বিবাদীকে নোটিশ করবে, অর্থাৎ তার বরাবর সমন পাঠাবে। সমন পাঠানোর পর তাকে নোটিশ করার পর তাকে উনি একটি শুনানির ডেট নির্ধারণ করবে। ওই ডেটে সেম পুনরায় আবার উনি তাদের কাগজপত্র এবং আপনার যাবতীয় কাগজপত্র সে আবার পর্যালোচনা করবে। তখন পর্যালোচনা করে যদি আপনার জায়গা উপযুক্ত মনে হয় তাহলে আপনাকে ওই জায়গা সম্পূর্ণ জোট খালি করে অর্থাৎ ওনার খারিজ বাতিল করে আপনাকে খারিজ করার জন্য উনি পারমিশন দিবে। আর যদি আপনার জায়গা ওনার উপযুক্ত মনে না হয় তাহলে আপনাকে উনি কোনো সমাধান দিবে না, অর্থাৎ পূর্বের খারিজটি বহাল রাখবে। তখন আপনি যদি মনে করেন যে না আপনার জায়গা আপনি শিওর যে জেনুইন, এটা আপনার কাছে অবিচার হইতেছে, আপনার সাথে সে কেউ আপনাকে সঠিক কাজটা করে দিতেছে না, তখন আপনি কী করবেন, সাথে আবার 60 দিনের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরাবর আপনি আবার আপিল করবেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরাবর যখন আপনি আপিল করবেন তখন
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আপনার মামলাটা সে আমলে নিবে। আমলে নেওয়ার পর সে আবার বিবাদীর বরাবর সে এই নোটিশ পাঠাবে, ওনার বরাবর আবার সমন পাঠাবে এবং একটি শুনানির দিন নির্ধারণ করবে। ওইখানে আবার তদরূপ আপনার যাবতীয় কাগজপত্র তাকে আপনার বুঝাইতে হবে। বোঝানোর পর সে যদি আপনার কাগজপত্র এগ্রিড মনে হয় তখন সে আপনার পক্ষে রায় দিবে। রায় দিলে আপনি এই রায়ের বলে আপনি পূর্বে যে খারিজ আপনার বিবাদী যে আপনার জমিটা খারিজ করে নিয়েছিল ওই খারিজটা সে বাতিল করে দিবে, জোটটা একবার খালি করে দিবে। তখন চাইলে আপনি পুনরায় আবার আপনার সম্পত্তি আপনি খারিজ করে নিতে পারবেন, এতে কোনো দায় ঝামেলা নেই। কিন্তু উনিও যদি আপনার সব পরামর্শ মানে সব কাগজপত্র দেখে উনি কোনো সমাধান না দেয়, পূর্বের রায় উনি বহাল রাখে, তখন আপনি আপনার বিপক্ষে ওই রায় চলে যায়, তখন আপনি সাথে সাথে ওই কাগজপত্র নিয়ে আবার 90 দিনের মধ্যে আপনার ভূমি 90 দিনের মধ্যে দেরি না করে 90 দিনের মধ্যেই ভূমি বিভাগীয় কমিশন ভূমি 90 দিনের মধ্যে ভূমি আপিল বোর্ডের মধ্যে আপনি আপিল করতে হবে। 90 দিনের মধ্যে আপনি ভূমি আপিল বোর্ডের মধ্যে আপনি আবার সেম পুনরায় আপিল করতে হবে। ওই আপিলের মধ্যে আপনার যাবতীয় কাগজপত্র আপনার উপস্থাপন করতে হবে। সেম আপিল করার পর উনি আপনার মামলাটা আমলে নেবে। আমলে নেওয়ার পর উনি সেম বিবাদীর বরাবর সে নোটিশ পাঠাবে। বিবাদীকে সে একটি শুনানির ডেট নির্ধারণ করবে। ওই ডেটে বিবাদীকে উপস্থিত হতে বলবে, ওই দিন আপনাকে উপস্থিত থাকতে বলবে। আপনার যাবতীয় কাগজপত্র উনি পর্যালোচনা করবে। পর্যালোচনা করে যদি আপনার জায়গায় একুরেট মনে হয় যে আপনি সম্পত্তি এখন জেনুইন মালিক, তখন সম্পূর্ণ সব কিছু পিছনে সব কিছু বাতিল করে উনি একটি রায় দিয়ে দিবে। ওই রায়ের পরিপ্রেক্ষিতে আপনি জোটটা খালি হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ সম্পত্তির মালিক হয়ে যাবেন। আপনি চাইলেই সাথে সাথে আপনি আবার নতুন করে আবেদনের মাধ্যমে আপনার সম্পত্তিটা আপনি খারিজ করে নিতে পারবেন। আর যদি উনিও আপনার বিষয়টা আমলে না নেয়, তখন আপনার সম্পত্তির আর কোনো কিছু করা থাকবে না। আপনি সম্পত্তি থেকে আপনি একেবারে আপনি আর খারিজ করতে পারবেন না, আপনি সম্পত্তি হাল ছেড়ে দিতে হবে। তো সব বন্ধুদেরকে আমার একটি অনুরোধ যে আপনার যত সম্পত্তি আছে আপনারা সম্পত্তি একদম নির্ভেজাল রাখতে গেলে অবশ্যই আপনার সম্পত্তিগুলো খারিজ করে রাখতে হবে। যদি আপনি খারিজ করে রাখেন তাহলে অন্য কেউ কোনোভাবেই খারিজ করতে পারবে না। আর যদি আপনি খারিজ করে না রাখেন, আপনার জোটটা খালি রাখেন, তখন দেখা যায় আপনি যার কাছ থেকে কিনছেন ওই ব্যক্তির নামে মনে করেন আরেস্ট রেকর্ড আছে। ওই ব্যক্তির ছেলে যদি বলে যে আমার বাবার সম্পত্তিটা আমার বাবা বিক্রি করছে না, অর্থাৎ আপনার কাছে বিক্রি করছে, দলিল আপনার কাছে আছে, কিন্তু অফিস আদালত ওইগুলো জানে না। সে যদি মনে করে যে তার বাবার সম্পত্তি তার নামে সে খারিজ করে ফেলবে, অথবা যে আপনার কাছে বিক্রি করছে সে যদি তার নিজের নামে খারিজ করতে পারবে, তখন কিন্তু খারিজ করলে আপনি এরকম একটা জায়জামেলা পড়বেন। ওই সময় আপনি যদি আর সম্পত্তিটা আপনি কিনের সাথে সাথে খারিজ করে ফেলেন, তাহলে আপনি এই ঝামেলা আর পড়বেন না। যদি আপনার বাপদাদার সম্পত্তিও আপনি কোনোদিন খারিজ না করেন, অন্য একটা লোক আপনার এই সম্পত্তিটা উনি সে কাঁদ গেয়ে অর্থাৎ খতিয়ানে সে এই সম্পত্তিটা সম্পূর্ণ দাবি করে নিয়ে সে যদি আপনার ওনার সম্পত্তিটা মানে সম্পূর্ণ এই সম্পত্তিটা খারিজ করে নেয়, তখন কিন্তু আপনি খারিজ করতে গেলে আপনার খারিজ দিবে না, তখন কিন্তু আপনি আবার ঝামেলায় পড়বেন। তখন আপনার আবার সেম এই প্রসেস যাইতে হইবে, অনেক হয়রানি হইতে হইবে। তো সুতরাং আপনার সম্পত্তি যদি আপনি নিরাপত্তা রাখতে চান সম্পত্তি, তাহলে অবশ্যই সম্পত্তি মালিক হওয়ার সাথে সাথে আপনারা দেরি না করে খারিজ করে ফেলবেন এবং সম্পত্তি একদম নির্ভেজাল রাখবেন। তো সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা ও দীর্ঘজীবী কামনা করে আমি এখানে শেষ করলাম।